আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফার্মাকোলজির কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে সাধারণত এইমস সিআরই 2026-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য ম্যাক্সিমাম যে এইমসের ট্রেন্ডিং যে কোশ্চেন আমি দেখেছি সেখানে ফার্মাকোলজির ক্লিনিক্যাল পার্ট থেকে অনেক কোশ্চেন পড়ে। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে কোশ্চেনে কী বলা আছে। কোশ্চেন নাম্বার 1, না 58 years old man with chronic heart failure he started on a new medication. 2 weeks later, he developed gynecomastia and hyperkalemia. তাহলে ক্রনিক হার্ট ফেলিওর যে পেশেন্টের আছে সে একটা নতুন মেডিসিন শুরু করেছে। 2 সপ্তাহ পর দেখা যাচ্ছে যে তার গাইনোকোমাস্টিয়া অ্যান্ড হাইপার ক্যালেমিয়া এফেক্ট দেখাচ্ছে। এখন গাইনোকোমাস্টিয়া মানে কি? গাইনোকোমাস্টিয়া মানে হলো এনলার্জমেন্ট অফ দ্য ব্রেস্ট ইন মেল পারসন। বেসিক্যালি ইন দ্য প্রেজেন্স অফ টেস্টোস্টেরন ইন মেল পারসন, ব্রেস্ট সবসময় কী হয় না আনডেভেলপ থাকে ইন মেল পারসনের ক্ষেত্রে। তো এইটা যখন কোনো মেডিসিনের সাইড এফেক্টে যদি এনলার্জমেন্ট অফ ব্রেস্ট হয় ইন মেল পারসন তখন তাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। আর হাইপার ক্যালেমিয়া মানে বুঝতেই পারছি, হাইপার ক্যালেমিয়া মানে হচ্ছে পটাশিয়ামের তোমার হচ্ছে অ্যামাউন্ট বা পরিমাণ বডিতে বা ব্লাডে বেড়ে গেছে। তো নিচের কোন ড্রাগটা বেসিক্যালি এর জন্য রেসপন্সিবল? প্রথমে আসি ফিউরোসামাইড, সেকেন্ড অপশান স্পাইনোল্যাকটোন, থার্ড অপশান আছে হাইড্রোক্লোথায়োজাইড, আর ফোর্থ অপশান আছে ম্যানিটল। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা বা কোন ড্রাগের এফেক্টের ফলে গাইনোকোমাস্টিয়া হয় এবং হাইপারক্যালেমিয়া হয়। প্রথমেই বলে দিই, এটার অ্যান্সার হবে অপশান বি। কেন বি হলো? না, স্পাইনোল্যাকটোন এমন একটা ডায়াবেটিক ড্রাগ যেটা হার্ট ফেলিওরে ইউজ করা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ড্রাগটা স্টেরয়েড স্ট্রাকচার রিং কন্টেন্ট করে। অর্থাৎ একমাত্র ডায়াবেটিক ড্রাগ স্পাইনোল্যাকটোন যে কিনা কি হয় না স্টেরয়েড রিং কন্টেন্ট করে। এই স্টেরয়েড রিং কন্টেন্ট করার কারণে এর একটাই মেন সাইড এফেক্ট গাইনোকোমাস্টিয়া। ঠিক আছে, যেহেতু এটা পটাশিয়াম স্প্যারিং ডায়াবেটিক তাই এটা পটাশিয়াম স্প্যারিং বা ধরে রাখে, সেই কারণে হাইপার ক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়ামের আধিক্য বেড়ে যাবে। তাহলে উত্তর হবে স্পাইনোল্যাকটোন। এছাড়াও যে অপশন এ, অপশন সি আর ডি, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কী আসতে পারে? খুবই ইজি কোশ্চেন। ফিউরোসামাইড তার বেশি অপর নাম কি না লুপ ডায়াবেটিক বলে। এই লুপ ডায়াবেটিক কেন বলা হয় না হেনলির লুপ, আমাদের নেফ্রনে একটা জায়গা আছে ইউ আকৃতির যাকে বলা হয় হেনলির লুপ। এই লুপ এ বেসিক্যালি কী হয় না এই ড্রাগটা কাজ করে। তো সেই জন্য নাম হচ্ছে কি হেনলির লুপ বা লুপ ডায়াবেটিক্স। হেনলির লুপ যে ইউ আকৃতির অংশ সেখানে কাজ করে বলে সেখান থেকে নাম হয়েছে লুপ ডায়াবেটিক। এটা অপর নাম আছে বলা হয় হাই সেলিং ডায়াবেটিক্স। এর মানে হচ্ছে কি না যেটা হচ্ছে পোটেন্ট ড্রাগ অফ ডায়াবেটিক। অর্থাৎ ফিউরোসামাইড যদি কেউ ইনটেক করে তাহলে তার বডিতে সঙ্গে সঙ্গে বডি থেকে ইউরিন বেরিয়ে যাবে এবং প্রেশারটা কমে যাবে। এবং সব যতগুলো ডায়াবেটিক ড্রাগ আছে ফিউরোসামাইড, স্পাইনোল্যাকটোন, হাইড্রোক্লোথায়োজাইড, সবচেয়ে বেশি তোমার হচ্ছে পোটেন্ট ড্রাগ হচ্ছে কি না ফিউরোসামাইড। এর সঙ্গে আরও আছে টরসামাইড, বুমেটামাইড। তো মোটামুটি সবচেয়ে বেশি ইউজড হয় ফিউরোসামাইড। ঠিক আছে, এবার চলে আসি স্পাইনোল্যাকটোন। স্পাইনোল্যাকটোন থেকে কোশ্চেন পড়ে গাইনোকোমাস্টিয়া সাইড এফেক্ট। এর সঙ্গে কোশ্চেন পড়ে এর মেকানিজম অ্যাকশন কী, মানে পটাশিয়াম স্প্যারিং ডায়াবেটিক, এটা পড়তে বলে কোশ্চেন পড়তে পারে। এছাড়াও যেটা পরীক্ষায় প্রায় কোশ্চেন পড়ে, এর একটা অ্যাক্টিভ মেটাবোলাইট হয় যার নাম হচ্ছে কার্নোনন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি পরে কোশ্চেন পড়ে যে স্পাইনোল্যাকটোনের অ্যাক্টিভ মেটাবোলাইট কে না কার্নোনন। হাইড্রোক্লোথায়োজাইডের এমওএ থেকে কোশ্চেন পড়তে পারে। আর ম্যানিটল, ঠিক আছে, এটাও একটা ডায়াবেটিক ড্রাগস বেসিক্যালি। তো এইগুলো থেকে কোশ্চেন থেকে আসতে পারে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন দেখো কী আছে না এ 24-year-old woman is diagnosed with pulmonary tuberculosis. 2 months after starting treatment, she noticed that orange red discoloration of her urine and tears. Which drug is most likely causes? ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে একটা 24 ইয়ার্স তোমার হচ্ছে ওমেন যার পালমোনারি টিউবারকুলোসিস বা টিবি হয়েছে। 2 মাস পর তার কি দেখাচ্ছে না ইউরিনের কালারটা বা তোমার হচ্ছে চোখের জলের যে কালার সেটা অরেঞ্জ রেড কালারে হচ্ছে। তো নিচের কোন ডাকটা এর জন্য রেসপন্সিবল? দেখো অপশন এ আইসোনিয়াজিড দিয়ে আছে, অপশন বি রিফাম্পিসিন, অপশন সি আছে ইথাম্বুটল, অপশন ডি প্যারাজিনামাইড। প্রথমেই বলি অরেঞ্জ ডিসকালারেশন যে ইউরিন বা বেসিক্যালি ইউরিনের কালার চেঞ্জ করে, এইখানে 4টে অপশনের মধ্যে একটাই ডাক আছে, এটা হচ্ছে রিফাম্পিসিন। এই একটা ড্রাগ সবসময় কী করে না কালার চেঞ্জ করে। কীভাবে মনে রাখবো না দেখো রিফাম্পিসিন অরেঞ্জ রেড কালার, রেড আছে, রিফাম্পিসিন দেখো আর আছে, তাহলে কীভাবে মনে রাখবো না যেহেতু রেড কালার সেহেতু মনে রাখবো এটা কি রেড থেকে রিফাম্পিসিন। এইবার আর যে অপশন আছে আইসোনিয়াজিড, ইথাম্বুটল, প্যারাজিনামাইড। প্রথম কথা আইসোনিয়াজিড, পরীক্ষায় প্রায় কোশ্চেন পড়ে। আইসোনিয়াজিড ড্রাগটা বেসিক্যালি ফার্স্ট লাইন ড্রাগ অফ টিউবারকুলোসিস, ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। এই আইসোনিয়াজিড ড্রাগ যদি তোমাকে ইনটেক করতে হয় তার সঙ্গে সঙ্গে ভিটামিন B6
বা পাইরোডক্সিন ইউজ করতে হয়। কারণ আইসোনিয়াজিড ইউজ করলে কী হয় না, নিউরাইটিস বা নিউরোপ্যাথি হয়, যেখান থেকে কী হয় নার্ভের সমস্যা হয়। ওই জন্য এটা একটা নেওয়ার সঙ্গে সঙ্গে ভিটামিন B6 ইউজ করতে হয়, নইলে পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট রিফাম্পিসিন তো বললাম। এই আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, ইথাম্বুটল, প্যারাইনামাইড, এই প্রত্যেকটা ড্রাগ এক্সেপ্ট ইথাম্বুটল, সব ড্রাগগুলোই কী হয়, ম্যাক্সিমাম কি হাইলি হেপাটোটক্সিসিটি করে। ঠিক আছে, অল টিবি ড্রাগ, অল টিবি মেনলি ফার্স্ট লাইন ড্রাগগুলো সবাই কী করে, হেপাটোটক্সিসিটি করে। তাহলে আইসোনিয়াজিড, রিফাম্পিসিন হয়ে গেল। ইথাম্বুটল বেসিক্যালি ইউজ করা হয় কোথায় না, ইথাম্বুটল ইউজ করা হয় বা ইউজ তো টিবিতেই করা হয়। তো কী সাইড এফেক্ট শো করে না, অপটিক নিউরাইটিস করে বা চোখের সমস্যা করে লং টাইম ইউজ করলে। অর্থাৎ ইথাম্বুটল যদি ইউজ করা হয় টিবির ক্ষেত্রে, তখন অবশ্যই তারা আই টেস্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাইরাজিনামাইড, এটা বেসিক্যালি হেপাটোটক্সিসিটি করে। তো পরীক্ষায় কোশ্চেন পড়ে বেশি যে আইসোনিয়াজিড ইউজ করলে কোন ভিটামিন ইউজ করতে হবে। রিফাম্পিসিন বেসিক্যালি সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ড্রাগ অফ দ্য টিউবারকুলোসিস, বেসিক্যালি টিউবারকুলোসিসে একটাতে ইউজ করে না, কম্বিনেশন যে থেরাপি ইউজ করা হয়। ইথাম্বুটল বেসিক্যালি তোমার হচ্ছে অপটিক নিউরাইটিস করে কোশ্চেন পড়ে এটা। আর আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, ইথাম্বুটল একসঙ্গে ইউজ করা হয়, অথবা আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, ইথাম্বুটল অ্যান্ড পাইরাজিনামাইড একসাথে ইউজ করা হয়। কখনো 3টে, কখনো 4টা এভাবে ইউজ করা হয়। তার একটা সঠিক ডোজের রেজিমেন আছে। চলে আসি পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে কী বলেছে, ঠিক আছে, যে এ 67-year old patient taking warfarin is prescribed an antibiotic for anaerobic infection. 3 days later, his INR markedly elevated and he develops gum bleeding. এবার প্রথমে কোশ্চেনটাকে ভালো করে বুঝে নিই, যে একজন 67 ইয়ার্সের পেশেন্ট যিনি ওয়ারফারিন নিচ্ছিলেন। ঠিক আছে, ওয়ারফারিন বেসিক্যালি একটা অ্যান্টি প্লেটলেট ড্রাগ বা অ্যান্টি তোমার হচ্ছে কোয়াগুলেন্ট ড্রাগ। ঠিক আছে, তো তার কোনো একটা অ্যানারোবিক ইনফেকশন হয়েছিল, যার জন্য সে অ্যান্টিবায়োটিক নিচ্ছিল। এই অ্যান্টিবায়োটিক নেওয়ার 3 দিন পরে তার INR, এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও বা আইএনআরটা হচ্ছে বেড়ে গেছে। ঠিক আছে, এবং তার গ্রাম ব্লিডিং হচ্ছে। প্রথম কথা, আইএনআর কি না, ওয়ারফারিন ড্রাগ ইউজ করলে আইএনআর একটা ব্লাড টেস্ট করতে হয়, যেখানে প্রথম মেন রেশিও বা পিটি দেখা হয়। তো আইএনআর যদি 1 হয় এটা নর্মাল, যদি 2 থেকে 3 হয়, যদি ওয়ারফারিন ইনটেক করা হয় তখন তার রেট থাকে 2 থেকে 3, এটা মোডারেট। 4-এর বেশি হলে তখন কি হয় না, 4-এর বেশি তখন সাথে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে ওয়ারফারিন নেওয়ার সময় অ্যানারোবিক ইনফেকশন হয়েছিল, তার জন্যে অ্যান্টিবায়োটিক নেওয়া হয়েছে। সেই অ্যান্টিবায়োটিক বেসিক্যালি কী করেছে, ওয়ারফারিনের যে কাজ তাকে বাধা দিয়েছে বা ওয়ারফারিনের মেটাবলিজমকে বাধা দিয়েছে, যার ফলে ওয়ারফারিন ম্যাক্সিমামই মেটাবলাইজ হওয়ার পর ব্লাডে রয়ে গেছে। সেই বা মেটাবলিজমটা প্রিভেন্ট হয়ে ব্লাডে রয়ে গেছে। সেই কারণে যেহেতু পুরোপুরি ওয়ারফারিন মেটাবলিজম হয়নি, ব্লাডে থাকার কারণেই আয়নার বেড়েছে। আয়নার কখন বাড়বে, যখন ওয়ারফারিন ব্লাডে বেশি থাকবে, তাহলে ব্লাডের লিকুইডিটি বেড়ে যাবে। ব্লাডের লিকুইডিটি বাড়লে তখন ব্লিডিং হবে। দেখো এই কারণে দেওয়া আছে গাম ব্লিডিং হচ্ছে। অর্থাৎ এখানে বলছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ মোস্ট লাইকলি রেসপন্সিবল। তাহলে উত্তর আছে অ্যামোক্সিসিলিন, বি মেট্রোনাজল, সি সেফালক্সিন, ডি ডক্সিসাইক্লিন। এখন এই মেট্রোনাজল, সেফালক্সিন, ডক্সিসাইক্লিন বা অ্যামোক্সিসিলিন, এর মধ্যে এই ওয়ারফারিনের সঙ্গে বিক্রিয়া করে একমাত্র কোনটা না, মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল কী করে, মেট্রোনিডাজল বেসিক্যালি অ্যানারোবিক ইনফেকশনে কাজ করে, মানে ডেন্টাল কোনো ইনফেকশন কাজ করে বা ভ্যাজানাল কোনো ইনফেকশনে কাজ করে। এই মেট্রোনিডাজল একমাত্র ড্রাগ যে অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে মারতে পারে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওয়ারফারিনের সঙ্গে মেট্রোনিডাজল যখনই ইন্টারাকশন করবে তখন এই ওয়ারফারিনের মেটাবলিজমকে কমিয়ে দেয়, যার ফলে ওয়ারফারিন পুরোটা মেটাবলিজম হয় না, ব্লাডে থাকে, এবং এক্সেস পরিমাণ ওয়ারফারিন ব্লাডে থাকার কারণে আয়রনটা বেড়ে যায়, যার ফলে গাম ব্লিডিং হয়। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে এই আয়রন বাড়ার জন্য বেসিক্যালি 3টে অ্যান্টিবায়োটিক ওয়ারফারিনের সঙ্গে ইন্টারাক্ট করে। সি ফর সিপ্রোফ্লক্সাসিন, এম ফর মেট্রোনিডাজল, আর টি ফর হচ্ছে কোট্রাইমোক্সাজল। এই 3টে অ্যান্টিবায়োটিক মোটামুটি প্রায়ই পরীক্ষায় কোশ্চেন পড়ে, যে ওয়ারফারিনের সঙ্গে বিক্রিয়া করলে আয়রনটা কী কখনো কমে যায়, কখনো বেড়ে যায়। বেসিক্যালি যদি ওয়ারফারিনের সঙ্গে যে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, এই সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল অথবা কোট্রাইমোক্সাজল, তো এরা একসঙ্গে কম্বিনেশন ইউজ করলেই আয়রন বাড়বে, কারণ এই ওয়ারফারিনের মেটাবলিজমকে কমিয়ে দেয় কে না, এই 3 অ্যান্টিবায়োটিক। নেক্সট দেখো চলে আসি পরের প্রশ্নতে। দেখুন কী বলা আছে, এ 30-year-old ওমেন উইথ এপিলেপসি বিকামস প্রেগন্যান্ট। অর্থাৎ এখন 30 বছরের ব্যক্তি, মহিলা, যার হচ্ছে এপিলেপসি আছে এবং তিনি প্রেগনেন্ট হয়েছেন। হুইচ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক অফ কজিং নিউরাল টিউব ডিফেক্ট ইন দ্য ফিটাস। তাহলে যেহেতু এপিলেপসি আছে, তার মানে সে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কন্টিনিউ করছে। হলো, এবার আছে হুইচ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ হ্যাজ হাইয়েস্ট রিস্ক অফ কজিং নিউরাল টিউব ডিফেক্ট। এখন নিউরাল টিউব ডিফেক্ট
কোন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কজ করে ওটা জানলেই হবে। অপশান দেখি, অপশান এ আছে ল্যামোট্রিজিন, অপশান বি আছে লেভোটিরাসিটাম, অপশান সি আছে ভ্যালপোরিক অ্যাসিড, অপশান ডি আছে গাবাপেন্টিন। এই ল্যামোট্রিজিন, লেভোটিরাসিটাম এই দুটো ড্রাগই হচ্ছে নিউয়ার এপিলেপটিক ড্রাগের মধ্যে পড়ে এবং মোস্ট এফেক্টিভ ড্রাগ। তার মধ্যে প্রেগনেন্সিতে কী হয়, যদি ভ্যালপোরিক অ্যাসিড ইউজ করা হয় তো এই ভ্যালপোরিক অ্যাসিড একমাত্র ড্রাগ যে নিউরাল টিউব ডিফেক্ট করে, অর্থাৎ ভ্যালপোরিক অ্যাসিড ইউজ করা হয় তার সঙ্গে অবশ্যই ফলিক অ্যাসিড ইউজ করতে হবে, কারণ ফলিক অ্যাসিড কী করে নিউরাল টিউব ডিফেক্টকে হচ্ছে বাধা দেয়। এটা কি না, যখন ফিটাস গ্রোথ করে তখন তার নার্ভ কর্ড তৈরি হওয়ার সময় এই নিউরাল টিউবটা হচ্ছে বেসিক্যালি, মানে নিউরাল টিউব মানে নার্ভ কর্ড তৈরি হচ্ছে, ওইটাকেই বেসিক্যালি মানে তৈরি হতে বাধা দেয় কিনা ভ্যালপোরিক অ্যাসিড। ওই জন্য সবসময় ভ্যালপোরিক অ্যাসিড ইউজ করা হয় উইথ ফলিক অ্যাসিড। যে যেরকম আগে দেখলাম আমরা যে আইসোনিয়াজিড ইউজ করলে সবসময় তার সঙ্গে কী ইউজ করতে হবে না ভিটামিন B6, কারণ আইসোনিয়াজিড বেসিক্যালি কী করে না নিউরাইটিস বা পেরিফেরাল নিউরোপ্যাথি করে। তো এটা যেহেতু এর সাইড এফেক্ট, তাই এর সঙ্গে ভিটামিন B6 ইউজ করলে এটা কিন্তু আর হবে না। সেরকমই ভ্যালপোরিক অ্যাসিড ইউজ করলে কী হয় না ফলিক অ্যাসিডের ঘাটতি হয়। সেই সময় যদি কোনো প্রেগনেন্ট মাদার সেটা ইউজ করে তখন তার ফিটাসে নিউরাল টিউব ডিফেক্ট হবে। ওই জন্য সবসময় ভ্যালপোরিক অ্যাসিডের সঙ্গে অবশ্যই ফলিক অ্যাসিড ইউজ করতে হবে। তাহলে অ্যান্সার কী হবে ভ্যালপোরিক অ্যাসিড। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।